বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আমরা সিলেবাস প্রায় শেষ করে দিয়েছি, যেহেতু 3 মাস যাবত তোমাদের অনলাইন কার্যক্রম চলছে। অনলাইনে আমরা ভিডিও ক্লাস, লাইভ ক্লাস নিচ্ছি। খুব প্রতি সপ্তাহে যে পাঠ পরিকল্পনা প্রদান করে থাকি, সেই পাঠ পরিকল্পনার আলোকেই আমরা সিলেবাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন রিভিশনের মধ্যে যাব। তো রিভিশনে যাওয়ার আগে তোমাদেরকে অবশ্যই একটি বিষয় জানতে হবে যে কিভাবে আমাদেরকে সিলেবাসগুলো শেষ করেছি, তার বিষয়টা কি। তো এই বিষয়গুলো তোমরা সিলেবাস পেয়েছো, মানবন্টনটা ইতিমধ্যে জেনেছো। তো আজকে গত ক্লাসে আমরা বাক্য নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা সবাই সেই বাক্যটি সম্পর্কে অবগত আছো, এবং আমরা এখান থেকে কিছু প্রশ্ন তোমাদেরকে করে নিতে চাই। আমরা জানি যে গঠন অনুসারে বাক্যকে 3টি ভাগে ভাগ করা হয়। বলো তো প্রিয় শিক্ষার্থী, গঠন অনুসারে বাক্য 3 ধরনের কি কি? গঠন অনুসারে বাক্যের যে প্রকারভেদ রয়েছে 3টি, কি কি? হ্যাঁ, একটি হচ্ছে সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। আচ্ছা, সরল বাক্যের বৈশিষ্ট্য কি বলো? সরল বাক্যের বৈশিষ্ট্য হচ্ছে এখানে একটি সমাপিকা ক্রিয়া থাকবে। জটিল বাক্যে যে সকল যোজকগুলো ব্যবহার করা হয়, সেই যোজকগুলো কি ধরনের? সেই যোজকগুলো হচ্ছে সাপেক্ষ যোজক। অর্থাৎ সাপেক্ষ যোজকের মধ্যে যে, সে, যিনি, তিনি সাপেক্ষ সর্বনামও আছে। আবার যদিও, তবু, যেমন, তেমন, যেখানে, সেখানে, যত, তত, এগুলো সাপেক্ষ যোজক কিন্তু আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি। তো এই সাপেক্ষ যোজকগুলো ব্যবহার করেই আমাদের জটিল বাক্যগুলো গঠিত হয়ে থাকে। এছাড়াও যৌগিক বাক্যের মধ্যেও আমরা যোজক ব্যবহার করে থাকি, কিন্তু এগুলো সাপেক্ষ যোজক নয়। এই যোজকগুলো হচ্ছে সম্পূর্ণ স্বাধীন একটি যোজক। তো এই স্বাধীন যোজকগুলো কিভাবে লিখতে হয় তা তোমরা সবাই জানো, এবং কিভাবে ব্যবহৃত হয় তা তোমরাও জানো। অর্থাৎ যেমন লোকটি গরিব কিন্তু সৎ, এটি একটি যৌগিক বাক্য। যৌগিক বাক্যের মধ্যে একাধিক স্বাধীন বাক্য থাকে এবং বিভিন্ন যোজক দ্বারা তা যুক্ত হয়। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব আবেদনপত্র নিয়ে। আবেদনপত্র কিভাবে লিখতে হয় তা নিশ্চয়ই তোমাদের জানা আছে। আবেদনপত্র কিভাবে লিখতে হয় একটু দেখো প্রিয় শিক্ষার্থী। পত্রের প্রথমে আমরা একটি তারিখ দিব। তারিখ দিতে হবে অবশ্যই। এরপরে যার বরাবরে আবেদনপত্র লিখব সেই বিষয়টা লিখতে হবে। তা আমাদের আজকের যদি স্কুলের বিষয়টা নিয়ে আমরা লিখবো, অর্থাৎ আজকে যেটা পড়বো যে ছুটির জন্য আবেদন, তাহলে এই বিষয়টি কিভাবে লিখতে হয় সেটি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এরপরে বরাবর, যার বরাবর আমরা লিখবো তার পদবি, যেহেতু প্রধান শিক্ষক, স্কুলের নাম, ঠিকানা, এরপরে বিষয়। আমাদের আজকের বিষয় কি? ছুটির জন্য আবেদন। তাহলে আমরা ছুটির জন্য আবেদন আজকে লিখব।
তাহলে অনুপস্থিতির কারণে ছুটি প্রদানের আবেদন, অর্থাৎ প্রধান শিক্ষকের কাছে আমরা ছুটি চাচ্ছি, অর্থাৎ তিনি ছুটি প্রদান করবেন। মহোদয় বা জনাব, যেটা আমরা লিখতে পারি যে কোনো একটি, মহোদয় লেখার পরে বিনীত নিবেদন দিয়ে আমরা শুরু করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, যেভাবে দরখাস্ত লিখতে হয় তোমরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছ যে প্রথমে তারিখ দিব, প্রধান শিক্ষক সৃষ্টি সেন্ট্রাল স্কুল উপশহর রাজশাহী, বিষয় অনুপস্থিতির কারণে ছুটি প্রদানের আবেদন বা ছুটির জন্য আবেদনও তোমরা দিতে পারো। এরপরে ইচ্ছা করলে তোমরা এখানে একটা মাধ্যম দিতে পারো, অনুপস্থিতির আগে মাধ্যম, যেহেতু তোমরা শ্রেণী পরিচালকরা থাকেন তোমরা এখানে একটি মাধ্যমও দিতে পারো যদি মনে করো। এখানে মাধ্যম দেওয়া যেতে পারে যে মাধ্যম শ্রেণী পরিচালক নবম শ্রেণী, এভাবে দেওয়া যাবে। বিষয় অনুপস্থিতির কারণে ছুটি প্রদানের আবেদন জনাব বা মহোদয়, এখানে যে কোনো একটি লিখতে হবে। বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ে নবম শ্রেণীর একজন নিয়মিত শিক্ষার্থী, জ্বরে আক্রান্ত হওয়ার কথা, আমি কী কারণে অনুপস্থিত ছিলাম এটি চিঠির মধ্যে উল্লেখ করা হয়েছে যে জ্বরে আক্রান্ত হওয়ার কারণে গত 4 মে থেকে 8 মে পর্যন্ত মোট 5 দিন আমি বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি। অতএব জনাব আমার অনিচ্ছাকৃত ওই 5 দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন। এরপর এখানে বিনীত নিবেদক তোমার নাম শ্রেণী রোল লিখে দিবা, বিনীত তারপর নাম শ্রেণী রোল লিখে দিবা এবং সংযুক্তি দেওয়া যেতে পারে। সংযুক্তি কি? তুমি যে আসলে জ্বরে আক্রান্ত ছিলে তার একটা ডকুমেন্ট বা প্রমাণপত্র
এই সংযুক্ত যে ব্যবস্থা, যে ডাক্তারের মাধ্যমে তোমার চিকিৎসা হয়েছে সেই ডাক্তারের প্রেসক্রিপশান বা ব্যবস্থাপত্রটি তুমি এই দরখাস্তে সংযুক্ত করে দিবে, তাহলে তার বিশ্বাসযোগ্যতা পাবে। তাহলে এই নিয়ম অনুসরণ করেই কিন্তু আমরা দরখাস্ত লিখব। অতএব এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। আমাদের সিলেবাসে 2টি দরখাস্ত আছে, সেটি আমরা লিখব। তারপরে হচ্ছে পাঠাগার স্থাপনের জন্য আবেদন। আজকে আমাদের যে দ্বিতীয় আলোচনা রয়েছে পাঠাগার স্থাপনের জন্য আবেদন, একই নিয়মে আমরা এই পর্যন্ত লিখব। বিষয় এসে লিখব পাঠাগার স্থাপনের জন্য আবেদন। এখন এটি যেহেতু পাঠাগার স্থাপনটি আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর কিন্তু লিখতে পারি, তাহলে আমরা এইভাবে লিখব। প্রথমে তারিখ, তারপরে চেয়ারম্যান, এখানে আমরা চেঞ্জ করে দিতে পারি। তো যাই হোক, আমরা তোমাদের সুবিধার্থে একটু জানিয়ে দিচ্ছি যে যেহেতু পরবর্তী আলোচনা হচ্ছে পাঠাগার স্থাপনের জন্য আবেদন, তাহলে আমরা দিব প্রথমে তারিখ, তারপর চেয়ারম্যান, ফুলঝুরি ইউনিয়ন পরিষদ, বরগুনা সদর উপজেলা, বরগুনা। বিষয় পাঠাগার স্থাপনের জন্য আবেদন। মহোদয়, আমরা বরগুনা জেলা সদর উপজেলার ফুলঝুরি ইউনিয়ন পরিষদের বাসিন্দা। আমাদের ইউনিয়নের বাসিন্দাদের সাক্ষরতার হার সন্তোষজনক। তাদের অনেকেই বিভিন্ন স্কুল, কলেজ, সরকারি বেসরকারি স্কুল এবং কলেজে নানা পেশায় যুক্ত। বর্তমানে এই ইউনিয়নের যোগাযোগ এবং অবকাঠামোগত অভূতপূর্ব উন্নয়নের কারণে নানা প্রকার সহশিক্ষাক্রম কর্মকাণ্ড এগিয়ে যাচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই ইউনিয়নে অব্যাহত শিক্ষা গ্রহণের জন্য কোনো পাঠাগার নেই। সেজন্য এই অঞ্চলের জনগণ নিয়মিতভাবে বই পাঠ করার মাধ্যমে জ্ঞান অর্জনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। অর্থাৎ বোঝা যাচ্ছে এই এলাকার শিক্ষাসহ আনুষঙ্গিক সকল কিছু উন্নয়ন ঘটেছে, কিন্তু অতিরিক্ত জ্ঞান অর্জনের জন্য যে পাঠ্যপুস্তকের বাইরেও যে বইগুলো দরকার সেই বইগুলো কিন্তু এখানের মানুষদের, শিক্ষার্থীরা এবং জনগণ পাচ্ছে না। অর্থাৎ এই যে জনগণের নিয়মিত পাঠ বই পড়ে জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টির জন্য একটি পাঠাগার প্রয়োজন। এই অবস্থায় ফুলঝুরি ইউনিয়নে একটি পাঠাগার স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। তাহলে যেহেতু আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বরাবরে এই আবেদনটি, অর্থাৎ প্রথমে আমাদেরকে তারিখ দিতে হবে, তারপর চেয়ারম্যান, ফুলঝুরি ইউনিয়ন পরিষদ, বরগুনা। তাহলে এইভাবে আমরা ঠিকানা দিব, তারপর বিষয় লিখব পাঠাগার স্থাপনের জন্য আবেদন, তারপর জনাব আমরা ফুলঝুরি ইউনিয়নের বাসিন্দা, এভাবে তুমি ডিটেল বর্ণনা তুমি দিতে পারো। তারপরে ইউনিয়ন পরিষদের যে সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধিত হয়েছে সেই তার বর্ণনা দিতে পারো। এই ইউনিয়নের যে সকল অধিবাসী রয়েছে তাদের সাক্ষরতার হার সম্পর্কে জানতে পারো। তবে একটি বিষয় প্রিয় শিক্ষার্থী বলে রাখি, এই বিষয়টি লেখার সময় আমাদের পাঠ্য বই যেটি দেয়া আছে এটি দিতে হবে তা কিন্তু নয়, তুমি তোমার নিজের ইউনিয়ন পরিষদের কথাও এখানে লিখতে পারবে। বিনীত ফুলঝুরি ইউনিয়নবাসীর পক্ষে মোহাম্মদ হাবিবুর রহমান, গ্রাম ফুলঝুরি, ডাকঘর ফুলঝুরি, জেলা বরগুনা। তো তোমরা যদি মনে করো তাহলে অবশ্যই তোমরা ইচ্ছা করলে তোমাদের নিজের ইউনিয়ন পরিষদের ঠিকানাও এখানে দিতে পারবে। আর যদি প্রশ্নপত্রের মধ্যে উল্লেখ থাকে যে মনে করো তুমি ড্যাশ ইউনিয়ন পরিষদের একজন বাসিন্দা, তাহলে সেই ইউনিয়ন পরিষদের নাম তোমাকে উত্তরের সাথে লিখতে হবে। এভাবে খুব সুন্দর করেই আমরা দরখাস্তটি লেখানোর জন্য তোমাদেরকে শিখাচ্ছি এবং তোমরা সেই নিয়ম অনুসরণ করে, অর্থাৎ যেভাবে আমরা নিয়ম শিখিয়ে দিয়েছি সেই নিয়ম অনুসরণ করে দরখাস্ত পরীক্ষার খাতায় অবশ্যই লিখবে। তো আজকে ক্লাস শেষ করার পরে তোমাদের একটি কথা বলতে চাই, সততার পুরস্কার মানুষ জীবনে পেয়ে থাকে। যে মানুষ সৎ পথে চলে, সদা সত্য কথা বলে, মানুষের সাথে উত্তম আচরণ করে, তারা যেমন অন্যের কাছ থেকে খুব সহজেই স্নেহ ভালোবাসা লাভ করতে পারে, সম্মান লাভ করতে পারে, মর্যাদা লাভ করতে এবং তার কর্মজীবনেও কিন্তু সেই সফলতা লাভ করতে পারে, সবার সাথেই সে বিশ্বস্ততার সাথে চলতে পারে। তো আমরা চাই শিক্ষার্থীরা, যেহেতু শিক্ষা জীবনে সবচেয়ে বড় অর্জন হচ্ছে নিজেকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা, অর্থাৎ আমরা এই সকল মহৎ গুণগুলো অর্জন করে নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলব, সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।